দিস ইজ অনর X6B। অনরের সদ্য লঞ্চ হওয়া এই স্মার্টফোনটি কিন্তু বেশ কিছু কারণে অনেকেরই পছন্দের শীর্ষে থাকবে। ফার্স্ট অফ অল 5200 মিলিঅ্যাম্পের ব্যাটারি দেওয়ার কারণে যারা অনেক বেশি ব্যাটারি ব্যাকআপ চান তাদের জন্য এই ফোনটা কিন্তু পছন্দের একদম শীর্ষে থাকবে। এছাড়াও ফোনটাতে কিন্তু 50 মেগাপিক্সেলের ক্যামেরা, 128GB স্টোরেজ, পাশাপাশি কিন্তু 35 ওয়াটের টার্বো চার্জারও দেওয়া হয়েছে। এত সব ফিচার দিয়ে ফোনটি 6128 ভেরিয়েন্টের প্রাইস ধরা হয়েছে 14,999 টাকা, 15,000 টাকা। এখন কথা হচ্ছে যে এই 15,000 টাকা প্রাইস রেঞ্জের মধ্যে বাজারে অন্যান্য স্মার্টফোনগুলোর সাথে যদি আমরা কম্পেয়ার করতে যাই তাহলে এইটা কতখানি ভ্যালু প্রোভাইড করছে সেটাই জানাবো আজকের এই পুরো ভিডিওতে। বরাবরের মতোই আপনাদের সাথে আছি আমি হিমেল। মূল ভিডিও শুরু করার পূর্বে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট থাকবে। এক নজরে দেখে নেই ফোনটির বক্স কন্টেন্টে কি কি রয়েছে। বক্সটিকে ওপেন করার পরে প্রথমে আমরা দেখতে পাচ্ছি অনর X6B ফোনটাকে। এটাকে সরিয়ে রেখি কারণ ডিজাইন সেকশনে এটা নিয়ে ইন ডিটেলসে কথা বলবো। তারপর আমরা দেখতে পাচ্ছি 35 ওয়াটের একটা টার্বো চার্জার, তারপর দেখতে পাচ্ছি USB Type-C কেবল, তারপর রয়েছে একটা ট্রান্সপারেন্ট ব্যাক কভার যেটা বেশ সফট, তারপরে রয়েছে সিম ইজেক্টর, ইউজার ম্যানুয়াল প্লাস ওয়ারেন্টি কার্ড। মূলত এই ছিল বক্স কন্টেন্ট। চলুন এবার শুরু করি ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি দিয়ে। অনর X6B এর ডিজাইন 2024 সালের অ্যাজ ইউজুয়াল ডিজাইনই ধরতে হবে। বক্সি শেপ ডিজাইনের এই ফোনটি ম্যাট ফিনিশ, ফলে এতে মোটেও আঙ্গুলের চাপ পড়বে না। ক্যামেরা হাউজিং এ 4টি ক্যামেরা মনে হলেও বস্তুতপক্ষে এখানে 2টি ক্যামেরা, একটি LED ফ্ল্যাশ আর একটি ডামি। 8.4 মিলিমিটার থিকনেসের সাথে 192 গ্রাম ওয়েটের এই ফোনটিকে হাতে নিয়ে আপনি মোটেও বাল্কি ফিল করবেন না। এছাড়াও 6.5 ইঞ্চির ডিসপ্লে হওয়ার কারণে ফোনটি কিন্তু সাইজও বেশ ছোট, বেশ কম্প্যাক্ট বলা যায়। স্পোর্টস এন্ড বাটনের ক্ষেত্রে উপরের দিকে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন দিয়েছে, এটা খুবই ভালো ব্যাপার। সাধারণত এই বাজেটের স্মার্টফোনগুলোতে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন অনেক সময় আমরা দেখতে পাই না। বাম পাশে থাকা হাইব্রিড সিম কার্ড স্লট দিয়ে আপনি চাইলে 2টি সিম কার্ড একসাথে ব্যবহার করতে পারবেন অথবা একটি সিম একটি মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন। ডান পাশে ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকছে যেটি বেশ ফাস্ট অ্যান্ড ইকুরেট কাজ করছিল, দ্রুতই আনলক করতে পারছিল ফোনটাকে। নিচের দিকে 3.5mm হেডফোন জ্যাক, প্রাইমারি মাইক্রোফোন এবং USB Type-C পোর্ট রয়েছে। ফোনটির ফ্রন্ট পার্টে থাকছে ইউ শেপ নচ যুক্ত একটা ডিসপ্লে। আপার সিন ঠিকঠাকই রয়েছে এবং সাইড বেজেলও ঠিকঠাকই রয়েছে, তবে লোয়ার সিনটি কম্পারেটিভলি একটু মোটা মনে হয়েছে আমার কাছে। যদিও 2024 সালে এই সময়টাতে এসে ইউশেপ নচ না দিয়ে যদি একটা পাঞ্চ হোল দেওয়া যেত তাহলে আমার মনে হয় যে দেখতে আরো ভালো লাগতো। ডিসপ্লে হিসাবে ফোনটিতে থাকছে 6.56 ইঞ্চির একটি TFT LCD ডিসপ্লে, যেটি HD প্লাস রেজুলেশনের একটি ডিসপ্লে, যার রেজুলেশন 720x1612 পিক্সেল। এতে থাকছে 269 PPI ডেন্সিটি। ডিসপ্লে কালার রিপ্রোডাকশন ঠিকঠাকই লেগেছে আমার কাছে। ডিসপ্লে TFT হওয়াতে ভিউ অ্যাঙ্গেল জনিত কিছুটা প্রবলেম ফেস করেছি। এছাড়াও HD প্লাস রেজুলেশনের ডিসপ্লে হওয়াতে শার্পনেসেরও কিছুটা ঘাটতি রয়েছে, তবে ডিসপ্লে টাচ রেসপন্স ছিল একদমই পারফেক্ট। এটি 90 হার্জ রিফ্রেশ রেটের একটি ডিসপ্লে। 90 হার্জ বেশ ভালোভাবে পুশ করতে পেরেছে। স্ক্রলিং বা ট্রানজেকশনে স্মুথ একটা এক্সপিরিয়েন্স পেয়েছি এ থেকে। এখন কিন্তু এই বাজেটের অনেক স্মার্টফোনে ফুল HD প্লাস রেজুলেশনের ডিসপ্লে প্রোভাইড করতে দেখি, সো এই হিসাবে কিন্তু ডিসপ্লে এই জায়গাটা একটু ডাউনগ্রেড বলা যায়। TFT ডিসপ্লে হলেও এতে অলওয়েজ অন ডিসপ্লে ফিচার থাকছে। কাস্টমাইজ অপশন থেকে আপনি চাইলে নিজের নামটাকেও সেট করে রাখতে পারেন। ফোনটিতে সিঙ্গেল স্পিকার ব্যবহার করা হয়েছে। লাউডনেস অ্যাভারেজ ছিল বলবো, বেসটাও খুব ভালো পেয়েছি সেরকম কিছু না, অ্যাভারেজ সাউন্ড বলা যায়। কম বাজেটের ফোন থেকে আইফোনের স্বাদ নিতে চাইলে তাকিয়ে থাকতে হবে এর ম্যাজিক ক্যাপসুলের দিকে। নোটিফিকেশন, কলিং, মিউজিক প্লে সহ বেশ কিছু সময় এর দেখা পাবেন। চিপসেট হিসাবে ফোনটিতে থাকছে মিডিয়াটেক Helio G85, যেটি 12 nm আর্কিটেকচারের বিল্ড করা একটি অক্টা-কোর CPU, আর জিপিইউ হিসেবে এতে থাকছে Mali G52 MC2। Helio G85 বাজারে বেশ সুপ্রতিষ্ঠিত চিপসেট, বেশ কিছুদিন ধরে কিন্তু মার্কেট কাঁপাচ্ছে। আমি দেখেছি যে অফিসিয়াল স্মার্টফোনগুলোর মধ্যে 15,000 টাকা থেকে শুরু করে 28,000 টাকার অনেক রেঞ্জের স্মার্টফোনে কিন্তু এই চিপসেট ব্যবহার হচ্ছে। এর পারফরমেন্স কিন্তু বেশ স্টেবল এবং এর হিটিং ইস্যু কিন্তু কম্পারেটিভলি অনেকটাই কম। যদিও আমরা 2024 সালের এই সময়টাতে এসে আরেকটা লেটেস্ট এবং আপগ্রেড চিপ আশা করেছিলাম এই স্মার্টফোনে। রেগুলার ইউজের পাশাপাশি হালকা পাতলা মাল্টিটাস্কিং করতে পারবেন এ দিয়ে। এ ধরনের চিপসেট দিয়ে আপনি সাধারণত ফ্রি ফায়ারটা মোটামুটি ভালোভাবে প্লে করতে পারবেন। অ্যান্ড্রয়েড 14 বেস ম্যাজিক OS 8 এ রান করছে ফোনটি। ম্যাজিক OS থেকে বেশ স্মুথ অ্যান্ড পলিশ একটা এক্সপিরিয়েন্স পেয়েছি। ট্রানজেকশন, অ্যানিমেশন এবং ফিচার সবকিছু মিলে ম্যাজিক OS নিয়ে সমালোচনা করার মতো খুব একটা জায়গা আমি খুঁজে পাইনি। এর UI ল্যাগ বা স্টার্টার জনিত কোনো ইস্যু আমি এই কয়েকদিনে ব্যবহারে পাইনি। ফোনটিতে 6GB র্যাম রয়েছে, যার র্যাম টাইপ হচ্ছে LPDDR4। এটা কিন্তু একটা ভালো ব্যাপার। এই র্যাম টাইপটা কিন্তু বেশ ভালো দিয়েছে অনর। 6GB ফিজিক্যাল র্যামের সাথে আরো 6GB ভার্চুয়াল র্যাম থাকছে, আর ফোনটির স্টোরেজ থাকছে 128GB। ফোনটির রিয়ারে থাকছে ডুয়েল ক্যামেরার সেটআপ। 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরার পাশাপাশি থাকছে একটি 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সিং ক্যামেরা, আর ফোনটির সেলফিতে থাকছে একটি 5 মেগাপিক্সেলের ক্যামেরা।
ক্যামেরা। ফোনটির রিয়ারের প্রাইমারি ক্যামেরা থেকে বেশ ভালো মানের ছবি পেয়েছি, বিশেষ করে প্রপার আলো পেলে বেশ ভালো মানের ছবি ক্যাপচার করতে পারছিল এই ক্যামেরা। ছবিতে ডিটেলস এন্ড শার্পনেস বেশ ভালোভাবেই ধরে রাখতে পেরেছে। ছবিতে কালার টোনটা অলমোস্ট ন্যাচারাল ছিল। বাজেট বিশ্লেষণ করলে এর ডাইনামিক রেঞ্জটা নিয়ে একদমই কমপ্লেন করার কোনো জায়গা নেই। আপনারা যা এই ছবির স্যাম্পলগুলো দেখেই বুঝতে পারছেন। পোর্ট্রেট মোডে সাবজেক্ট সেপারেশন অলমোস্ট পারফেক্টই বলা যায়। সাধারণত এই বাজেটের স্মার্টফোনগুলোতে এতটা বেটার ইমেজ আমি খুব একটা প্রত্যাশা করি না। পোর্ট্রেট মোডের ছবিগুলো একটু স্যাচুরেটেড হয়, পাশাপাশি ফেসটাকেও একটু স্মুথ করে তোলে। লো লাইট ফটোগ্রাফিতে ডিটেলস এন্ড শার্পনেস কমে যায়, পাশাপাশি নয়েজ এন্ড গ্রিনেরও দেখা পাওয়া যায়। ফোনটির 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরার ছবিগুলো বাজেট অনুযায়ী বেশ ভালোই ছিল বলবো। ছবিতে ডিটেলস এন্ড ক্লিয়ারিটি বেশ ভালোভাবেই ধরে রাখতে পেরেছে। সেলফি ক্যামেরায় ফেসকে কিছুটা স্মুথ করে তোলে। ফোনটির রিয়ার ক্যামেরা সর্বোচ্চ 1080p 30 fps এ ভিডিও শুট করতে পারে। ভিডিওর কোয়ালিটি ঠিকঠাকই লেগেছে আমার কাছে, তবে স্টেবিলাইজেশন না থাকায় কিছুটা শেকি একটা ফিল পাওয়া যাচ্ছিল ফুটেজগুলোতে। যদিও এই বাজেটের স্মার্টফোনগুলোতে স্টেবিলাইজেশন দেওয়া হয় না খুব একটা, সো সেই হিসাবে এখানে কোনো কমপ্লেন করার মতো তেমন কোনো জায়গা নেই। পাওয়ার সেকশনে 5200 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির সাথে থাকছে একটা 35 ওয়াটের ফাস্ট চার্জার। পাওয়ার সেকশনে দুইটা বিষয়ে আমি স্যাটিসফাই, বিকজ 5200 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি আমাকে বেশ লম্বা সময় ধরে ব্যাটারি ব্যাকআপ দিচ্ছিল। বাজেট রেঞ্জে স্মার্টফোন কিনতে গিয়ে যারা ব্যাটারি ব্যাকআপ নিয়ে সমস্যায় পড়েন, এটা কিন্তু তাদের জন্য একটা পারফেক্ট সলিউশন বলতে পারেন। এছাড়াও 35 ওয়াটের ফাস্ট চার্জার কিন্তু এই বিগ ব্যাটারিকে খুব দ্রুতই চার্জ করতে সক্ষম। সো যারা পাওয়ার সেকশন নিয়ে একটু সমস্যায় থাকেন, তাদের জন্য কিন্তু এই বাজেটের জন্য এটা একটা বেস্ট সলিউশন বলা যায়। এবারে চলে আসি ফোনটি আদার্স ফিচারের মধ্যে। ফোনটি আদার্স ফিচারের মধ্যে যেসব বিষয় থাকে, যেমন কল কোয়ালিটি, নেটওয়ার্ক কানেক্টিভিটি, ডাউনলোড আপলোড স্পিড, সবকিছু টেস্ট করেছি। এক্স্যাক্টলি এই অংশটাতে কোনো ধরনের প্রবলেম আমাকে ফেস করতে হয়নি। সো গাইস, ভিডিওতে কিন্তু সবকিছুই আপনাদের সামনে তুলে ধরলাম। এখন আপনারাই হয়তো ডিসাইড করতে পারবেন যে কোন বিষয়টাতে আপনার প্রায়োরিটি রয়েছে, সেই অনুযায়ী এই ফোনটা কেনা ঠিক হবে নাকি ঠিক হবে না। তারপরে আমি যদি বলি যে ডিজাইন অ্যাজ ইউজুয়ালি রয়েছে, তারপর হচ্ছে ডিসপ্লে সেকশনটাতে কিছুটা ঘাটতি আছে, বাট অন্যান্য দিকগুলো ঠিকঠাকই রয়েছে। তারপর যদি আমরা পারফরমেন্স সেকশনটাতে যাই, এটা বাজেট অনুযায়ী খুব বেশি কমপ্লেন করার মতো জায়গা নেই। আর ক্যামেরা সেকশনটা যথেষ্ট ভালো করেছে, বিশেষ করে যারা এই বাজেট অনুযায়ী কোনো একটা স্মার্টফোন থেকে ভালো মানের একটা ক্যামেরার জন্য স্মার্টফোন কিনতে চান, তাদের জন্য কিন্তু এটা বেশ সহায়ক হবে। দেন এখানে বাজিমাত করেছে ফোনটির ব্যাটারি এবং হচ্ছে ফোনটির 35 ওয়াটের ফাস্ট চার্জার। সো আপনার যদি ক্যামেরা এবং ব্যাটারি ব্যাকআপের বিষয়টা আপনার প্রায়োরিটিতে থাকে, তাহলে ফোনটাকে কিন্তু আপনি অবশ্যই চুজ করতে পারেন। আর কিছু উইক পয়েন্ট সেগুলো তো আপনাদের সামনে তুলে ধরলাম। তারপর ডিসিশন একান্তই আপনার ফোনটাকে কিনবেন নাকি কিনবেন না। আর ফোনটি সম্পর্কে আপনার কি অভিমত সেটা কিন্তু জানাতে বলবেন না কমেন্ট সেকশনে। আজকের মতো আমি হিমেল এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।